সবাইকে বসন্তের শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। নির্বাচনে বিপুল জয়ে বিএনপি চেয়ারম্যানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। বিকেলে তারেক রহমানের ব্রিফিং। সোম অথবা মঙ্গলবার নতুন এমপিদের শপথ জানালেন প্রেস সচিব। 40 থেকে 50 সদস্যের হচ্ছে বিএনপির মন্ত্রিসভা। গুরুত্ব পাবেন অভিজ্ঞ জ্যেষ্ঠ নেতারা। প্রতিমন্ত্রী হিসেবে থাকতে পারেন ছাত্রদলের সাবেক এক ঝাঁক নেতা। সামগ্রিক ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের। বিভিন্ন জায়গায় হামলার ঘটনায় তীব্র নিন্দা। 2008-এর পর সবচেয়ে শান্তিপূর্ণ এবং প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে এবার, মূল্যায়ন ইউরোপিয়ান ইউনিয়নের। গণতন্ত্রের পথে যুগান্তকারী পদক্ষেপ রাখার আশাবাদ। চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত 2। রাজশাহী মেডিকেলে সংকটাপন্ন অবস্থায় 3 জন চিকিৎসাধীন। ঋতুরাজ বসন্তের আগমনে চারদিকে রঙের ছোঁয়া। শীতের জীর্ণতা ঠেলে গাছে গাছে নতুন কুঁড়ি। প্রকৃতির নবজাগরণে এলো বিশ্ব ভালোবাসা দিবস। প্রতি বছরের মতো আমরা আবারও বসন্তের প্রকৃতির সাজ বসন্তে আমরা সেজে উঠেছি। বসন্ত আসলে বেশি ভালো লাগে যে অনেক ধরনের ফুল নিয়ে অনার্স বানানো যায়, ফুল দেখা যায়। কাল ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। শ্রীলঙ্কায় পৌঁছেছে সূর্য কুমার যাদবের দল। 2 চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে বিজ্ঞাপনের দর আকাশচুম্বী। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়া দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা এই বিজয়কে গণতান্ত্রিক উত্তরণের পথে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে অভিহিত করে বলেন, জনগণের এই রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার প্রত্যাশা, তারেক রহমানের প্রজ্ঞা ও জনকল্যাণমুখী চেতনা দেশকে স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আজ বিকেল 3টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় আমাদের জন্য অপেক্ষা করছেন। দেখতে পাচ্ছি বিজয়, আপনাকে বসন্তের শুভেচ্ছা। আজকে তারেক রহমানের কার্যক্রম কি কি রয়েছে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। আপনাকেও বসন্তের শুভেচ্ছা। আজকে তারেক রহমানের যে কার্যক্রম আপনিও বলছিলেন যে আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে 3টা নাগাদ একটি গণমাধ্যম কর্মীদের সাথে একটি প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারেক রহমান তার বাসা থেকে বের হয়ে বিএনপি যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এসেছে। এখন পর্যন্ত তিনি এখানে এসেছেন এবং দলের যারা সিনিয়র নেতাকর্মী রয়েছে তারাও অনেকে এসেছেন। এছাড়াও আমি যেমনটি দেখতে পেয়েছি যে বিভিন্ন দলের যারা বাংলাদেশে নিযুক্ত অ্যাম্বাসিডর রয়েছে বা রাষ্ট্রদূত রয়েছে তারাও কিন্তু তাকে শুভেচ্ছা জানাতে কিন্তু এখানে এসেছে। এছাড়াও যদি বলি যে বাংলাদেশে অনেক বছর পর একটি ঐতিহাসিক নির্বাচন হয়েছে। বিভিন্ন সংস্থা, বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা দেশি বিদেশি যারা আছে তারাও বলেছে যে ইতিহাসের একটি অন্যতম সেরা নির্বাচন হয়েছে এবং বিপুল মানুষের অংশগ্রহণে নির্বাচনটি হয়েছে এবং সেই নির্বাচনে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এছাড়াও যদি বলি যে বৃষ্টি নতুন বাংলাদেশে তারেক রহমান একটি নতুন দেশ গড়বে এমনটাও প্রত্যয় ব্যক্ত করেছেন এর আগে। এবং পাশাপাশি আমি যদি বলি যে ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং প্রশাসনের গতি আনা এবং নীতি নির্ধারণে নতুন ভাবনা এবং নতুন নেতৃত্বের সৃষ্টির উপর জোর দেওয়া হচ্ছে। এবং মন্ত্রিসভায় আসলে মূলত যারা জায়গা পাবে এখানে জ্যেষ্ঠ নেতাকর্মী থেকে শুরু করে যারা নতুন প্রজন্মের নেতা রয়েছে, যারা নতুন রাজনীতিবিদ রয়েছে তারাও কিন্তু একটি জায়গা পাবে এমনটাও আমরা আভাস পেয়েছি। এবং সেখানে
সেখানে তার শরিক যে দল রয়েছে সেখান থেকেও মন্ত্রিসভায় বেশ কয়েকজন জায়গা পাবে এমনটাও জানি। এছাড়াও যদি বলি যে 2001 থেকে 2006 সালের সরকারের সময় বেশ কয়েকজন মন্ত্রী পরিষদে যারা ছিলেন সে সময়কার মন্ত্রী পরিষদের যারা ছিল সে সময়ের কিছু নেতাকর্মীও মন্ত্রী পরিষদের জায়গা পাবে, যারা হচ্ছে পরিচ্ছন্ন ভাবমূর্তি যাদের ছিল এবং নতুন সরকারের যারা নতুন দায়িত্ব পালন করতে অগ্রগামী ভূমিকা রাখতে পারবে এমন অনেককেই মন্ত্রিসভায় রাখা হবে। আমি যদি বলি যে অনেকেই ধারণা করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানকে স্পিকার, মির্জা আব্বাসকে যোগাযোগ মন্ত্রণালয় এবং সালাউদ্দিন আহমেদকে স্থায়ী সরকার মন্ত্রণালয়, এছাড়াও আমির খুসরো মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয় এবং আনম এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে। তবে এখন পর্যন্ত মন্ত্রিসভায় আসলে কারা বসবে সম্পূর্ণ চূড়ান্ত যে ঘোষণা বা চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি কিন্তু অফিসিয়ালি আসলে আমাদেরকে জানানো হয়নি। তবে অনেকেই ধারণা করছে এই ধরনের নতুন মন্ত্রিসভা দেখতে যাচ্ছে নতুন বাংলাদেশ এবং আমরা একটি নতুন বাংলাদেশের অপেক্ষায় আছি এবং আগামী সোম অথবা মঙ্গলবার কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সিইসি তিনি তাকে শপথ পড়াবেন এবং যেদিন আসলে সংসদ সদস্যরা শপথ করবেন সেদিনই মন্ত্রিসভার মন্ত্রী এবং প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ বিজয়। সোম অথবা মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমির এক ব্রিফিংয়ে তিনি বলেছেন কথা। একই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। তিনি বলেছেন, সংস্কারের পক্ষে গণরা এসেছে, অধিকাংশ মানুষ আর পুরনো ব্যবস্থায় ফেরত যেতে চায় না, আর এ কারণেই গণভোটে জয়যুক্ত হয়েছে। গণভোট 16 বছরের অনাচারের বিরুদ্ধে জন আকাঙ্ক্ষার প্রতিফলন। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা এবং অঙ্গীকার থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলেও মন্তব্য তার। বলেন, আলাপ আলোচনা এবং ঐক্য বজায় রেখে সবার জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত। জানা নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন, একটি জাতীয় সংসদ, অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। ক্ষমতাসীন দল এবং জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরেও যেসব রাজনৈতিক দল আছেন তাদের সকলের প্রতি আহ্বান হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। যেমনটি বলছিলাম, সোম মঙ্গলবার শপথ বাক্য পাঠ করানোর কথা এবং প্রধান বিচারপতি এই শপথ বাক্য পাঠ করাবেন বলে আমরা এখন পর্যন্ত জানি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট এবং গণভোটের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের গ্যাজেট প্রকাশ করা হয়। এই গ্যাজেটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতামাতার নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের উপর জাতীয় গণভোট। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন 297 আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। সব আনুষ্ঠানিকতা শেষে এই 297 আসনের গ্যাজেট ঘোষণা করল নির্বাচন কমিশন। 40 থেকে 50 সদস্যের মন্ত্রিসভা গঠন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখানে গুরুত্ব পাবেন মন্ত্রণালয় সামলানোর অভিজ্ঞতা সম্পন্ন জ্যেষ্ঠ নেতারা। প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন ছাত্রদলের সাবেক এক ঝাঁক তরুণ নেতা। এছাড়া তারেক রহমানের সাথে এতদিন নিবিড়ভাবে কাজ করা 4-5 জনকেও গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে টেকনোক্রেট কোটায়। সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হওয়ার পর অন্তত 3 জনকে মন্ত্রী পরিষদে আনা হবে। গত 2 দিন স্থায়ী কমিটি সদস্যদের সাথে আলোচনায় এসব বিষয়ে আলাপ করেছেন চেয়ারম্যান তারেক রহমান, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো নেতাই কথা বলতে রাজি হননি। নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর মায়ের মৃত্যু, দলের চেয়ারম্যানের দায়িত্ব, অতঃপর জনরায়ে বিএনপিকে 2/3 আসনে জয়ী করে রাষ্ট্র ক্ষমতা আনলেন তারেক রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে সেই তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের 11তম প্রধানমন্ত্রী। এতে করে 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাবে বাংলাদেশ। নিরাপদ শহরে চারদিকে আলোচনা কেমন হতে পারে তারেক রহমানের ক্যাবিনেট, দলের স্থায়ী কমিটির সদস্যরা এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। যদিও শনিবার দলের সিনিয়র সদস্যদের গুলশান কার্যালয়ে ডেকে মতামত নেন
বিএনপি চেয়ারম্যান। বৈঠকে ছিলেন এমন 2 জন নেতা যমুনা নিউজকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন 2001-06 সালের মতোই বড় মন্ত্রিপরিষদ গঠন করতে যাচ্ছেন তারা। সংখ্যাটা হতে পারে 45, যেখানে স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, ডাক্তার AZM জাহিদ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজউদ্দিন আহমদ, সেলিমা রহমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এছাড়া আমানুল্লাহ আমান, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল মিন্টু, বরকতুল্লাহ বুলু, রেজা কিবরিয়া, অ্যাডভোকেট ফজলুর রহমান, নুরুল ইসলাম মনি, এহসানুল হক মিলন, রাশিদুজ্জামান মিল্লাত, আসাদুল হাবিব দুলু, জাকারিয়া তাহির সুমন, দীপেন দেওয়ানের দায়িত্ব পাওয়ার সম্ভাবনার কথা জানা গেছে। তারেক রহমানের মন্ত্রিপরিষদে ছাত্রদলের সাবেক নেতাদের আধিপত্য থাকছে। প্রতিমন্ত্রী হিসেবে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, রকিবুল ইসলাম বকুল, অনিন্দু ইসলাম অমিত, সুলতান সালাউদ্দিন টুকু, শামা ওয়ায়েদ, SM জিলানি, শামীম কায়সার লিঙ্কন, হাবিবুর রশিদ, নওশাদ জমিরের নাম আলোচনায়। চমক থাকছে বিএনপির টেকনোক্রেট কোটায়। সূত্র বলছে, তথ্যমন্ত্রী হিসেবে তারেক রহমানের পছন্দ একটি দৈনিক পত্রিকার সম্পাদককে। তিনি রাজি না হলে দায়িত্ব পেতে পারেন রুহুল কবির রিজভী বা মাহাদি আমিন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য বিবেচনায় আছেন ডক্টর এনামুল হক চৌধুরী, পররাষ্ট্রে হুমায়ুন কবির ও ক্রীড়ায় সাবেক অধিনায়ক আমিনুল হক। প্রতিশ্রুতি অনুযায়ী শরিকদেরও মন্ত্রণালয়ের বিবেচনা রাখছে বিএনপি। আন্দালুর রহমান পার্থ, ববি হাজ্জাজ, নুরুল হক নূর, জুনায়েদ সাকি ও মাহমুদুর রহমান মান্নার সম্ভাবনার কথা জানিয়েছেন নেতারা। শামা ওবায়দ ছাড়াও সংরক্ষিত নারী আসন থেকে কয়েকজন মন্ত্রী পরিষদে ডাক পেতে পারেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হওয়া 7 জনের বিষয়ে বিএনপি উদার হলেও এখনই দলে ফিরছেন না তারা। তবে বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কৃত হওয়া নেতাদের বিষয়ে বিএনপির অবস্থান কঠোর বলে জানিয়েছেন স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সামগ্রিক ফলকে স্বীকৃতি দিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি। সেখানে জামায়াত আমির বলেন, নির্বাচনের ফলাফল নতুন একটি রাজনৈতিক অধ্যায়ের সূচনা। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি ক্ষমতাকে প্রশ্ন করাই হবে জামায়াতের লক্ষ্য, এমনটাও জানান ডাক্তার শফিকুর। বলেন, এর মাধ্যমে ভবিষ্যতের জন্য দায়িত্বশীলতা অর্জনের পথ সুগম হবে। এদিকে সকালে আরেক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, বিএনপির মতের সাথে ভিন্ন রাজনৈতিক অবস্থান রাখার কারণে নিরীহ নাগরিক ও ভোটাররা সহিংসতার শিকার হচ্ছেন। তিনি এই সহিংসতার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, যে জাতি সদ্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে সেই জাতির বুকে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, প্রতিহিংসার রাজনীতির কোনো স্থান নেই। এসব ঘটনা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান জামায়াত আমির। বাগেরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বেলা 12টায় খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান গনি। এর আগে গতকাল বিকেলে বাগেরহাট সদরের নোয়াপাড়া গ্রামে সংঘর্ষে জড়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা 5 জন আহত হন। সংকটাপন্ন অবস্থায় আহত ওসমানকে নেওয়া হয় খুলনা মেডিকেলে। এই সংঘর্ষের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। মুন্সিগঞ্জের সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছে। মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানিয়েছেন, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে তাকে গালিগালাজ করে। এক পর্যায়ে বেধড়ক মারধর করলে গুরুতর আহত হয় জসিম ও তার বাবা মাহফিক নায়েব। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা 7:30টার দিকে মৃত্যু হয় জসিমের। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরের টঙ্গীতে দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে যুবদল নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গতরাতে টঙ্গীর 27 এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ এলাকার বিএনপি কার্যালয়টি ব্যবহার করে আসছিল টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক লস্কর ও তার কর্মী সমর্থকরা। গতরাতে স্থানীয় বিএনপি নেতা বেলাল তার লোকজন নিয়ে ওই কার্যালয়টি দখল করতে যায়। এ সময় সেখানে থাকা আসবাবপত্র ভাঙচুর করা হয়। আহত হয় লস্করের কয়েকজন কর্মী সমর্থক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন যুবদল নেতা লস্কর। বিএনপিকে সমর্থন না করায় গাজীপুরের কাপাসিয়া মাদ্রাসার এক প্রিন্সিপালের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গতরাত 11:30টার দিকে বিএনপি নেতা তোফাজ্জলের নেতৃত্বে 30 থেকে 40 জন সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা করে। এ সময় পরিবারের সদস্যদের মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত
সুষ্ঠু তদন্ত আর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকায় বিএনপি জামায়াতের সংঘর্ষে 2 জন আহত হয়েছে এবং খবর পেয়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। আমরা আরেকটু জানবো সেখানকার কি পরিস্থিতি, সেটি জানানোর জন্য সহকর্মী নাজমুল হাসান অপেক্ষা করছেন আমাদের জন্য। নাজমুল, জানা গেল কি এই সংঘর্ষের কারণ সম্পর্কে? আর যেহেতু এখন সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? বৃষ্টি, আসলে ধানাইদহ পূর্বপাড়া এলাকায় ভোট পরবর্তী যে সহিংসতা, সেই সহিংসতা কিন্তু সৃষ্টি হয় জামাত এবং বিএনপি সমর্থকদের মধ্যে। এই ভোট দেওয়াকে কেন্দ্র করে জামাত পক্ষ দাবি করছে যে তাদের কর্মী সমর্থকদের ভোট না দেওয়ার কারণে বিএনপিরা হামলা করেছে। অপরদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের এক নেতাকে হামলা করা হয়েছে। আমি আসলে এখন কথা বলবো বড়াইগ্রাম থানার ওসি আব্দুল সালামের সাথে। তিনি বলবেন যে আসলে কিভাবে এই সংঘর্ষের সূচনা হয়, কি কারণে হয় এবং এই ঘটনায় কতজন আহত হয়েছে। এবং আমরা পাশাপাশি জেনেছি যে অল্প সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, এজন্য বড় ধরনের সংঘাত এড়ানো গিয়েছে। ধন্যবাদ। আপনারা জানেন গতকাল রাত্রে শাকিল নামে একটা ছেলে, সে জামাতে ভোট দিয়েছে, কিন্তু সে থাকতো মূলত বিএনপির সাথে। পরবর্তী তারা বলছে যে শাকিল, তুই আমাদের সাথে থাকে জামাতকে ভোট দিলি, সেই কথাই তার হয়তো 2-4টা চট থাপ্পড় দিচ্ছে। পরবর্তী রাত্রে আমরা পুলিশ আসার পরে দুই পক্ষরই, জামাত এবং বিএনপির উভয়ই পুলিশ সিদ্ধান্ত নেয় রাতে সমাধান করবে। পরবর্তী তারা বললো যে না, সকালে বসবো। এই ঘটনার কেন্দ্রকে তারা ধানাইদহ, জানেন আপনি, নগর ইউনিয়নের সামনে রাস্তার পর তারা চেয়ার টেবিল নিয়ে বসার ব্যবস্থাও করছে যে এটা সমাধান হয়ে যাবে। এখানকার যে বিএনপির সমাজ প্রধান আছে আসাব উদ্দিন, সে যাচ্ছিল ওই বিচার সালিশ করার জন্য। প্রতিমধ্যে তার রাস্তার মধ্যে তাকে নেকে আবার তারা জামাতের লোকেরা হামলা করে। এই ঘটনাটা যেই মাত্র রাস্তায় পর্যন্ত পৌঁছলে পরবর্তীতে বিএনপির লোকেরা আবার অতর্কিততে আসে। আবার জামাতের একজন এখানকার ইউনিয়ন আমির আছে হাসানুজ্জামান, তারপর হামলা করবে এবং 2-3টা বাড়ি দেশীয় অস্ত্র দিয়ে ভাঙচুর করে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে পুরো নিয়ন্ত্রণ নিয়েছি। আপনি দেখছেন এখন পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে। বৃষ্টি, যে কথাটি শুনছিলেন যে আসলে এই এলাকাটা আইন শৃঙ্খলা বাহিনী, এখানে সেনাবাহিনীর সদস্য রয়েছে, বিজিপি সদস্য রয়েছে এবং পুলিশ সদস্যরা রয়েছে। পাশাপাশি আমরা বড়াইগ্রামের যে ইউনো রয়েছে, লাইলা, জান্নাতুল ফেরদৌস সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যেই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এজন্য কিন্তু বড় ধরনের সংঘাত এড়ানো গিয়েছে। তবে এলাকায় কিন্তু উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময়ে আসলে বড় ধরনের সংঘাত সহিংসতা ঘটতে পারে। এই আশঙ্কায় কিন্তু আইন শৃঙ্খলার সদস্যরা একেবারে খুবই শক্তভাবে এই পুরো এলাকাটা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং তারা বলছেন যে এই সংঘাত এড়ানো যাবে। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ নাজমুল। চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে 2 জনের প্রাণ গেছে, 3 জন আহত হয়েছে। ভোরে সদরের ফাঁটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় স্থানীয় মোহাম্মদ কালামের বাড়িতে ককটেল তৈরি করছিল কয়েকজন। হঠাৎ করে বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলে 2 জন প্রাণ হারান। আর গুরুতর আহত হন বজলুর রহমান, মিনহাজ, শুভ নামের 3 জন। বিকট শব্দ শুনে সেখানে গিয়ে আহতদের উদ্ধার করেন স্থানীয়রা। আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেলে নেওয়া হয়েছে। আর এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও বিজিবি। স্থানীয়রা জানান বিস্ফোরণে হতাহতরা জুলাই আন্দোলনের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। বোম ডিসপোজাল ইউনিট, তাদেরকে সংবাদ দেওয়া হয়েছে। তারা এসে ঘটনাস্থল দেখবেন এবং আরও কোনো অবিস্ফোরিত ককটেল বা তার সরঞ্জামাদি আছে কিনা সেটা দেখে তারপরে আমরা মৃতদেহ যে আইনানুগ কাজ সেটা সম্পন্ন করব। এ ব্যাপারে আরেকটু তথ্য জানবো। চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছি, সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল অপেক্ষা করছেন আমাদের জন্য। জুয়েল, আমরা যেমনটি শুনলাম যে হতাহতদের সম্পর্কে স্থানীয়রা বলছে যে জুলাই আন্দোলনের আগে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এই বিষয়টি, অর্থাৎ তাদের পরিচয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা গেছে কি? বৃষ্টি, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু চাঁপাইনবাবগঞ্জ এসেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব শাহজাহান। তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই যে যারা এইখানে নিহত হয়েছেন এবং যারা আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন, তাদেরকেও মধ্যে কোনো পরিচয় পাওয়া গেছে কিনা বা ঘটনার মোটিভ সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম। তিনি কিন্তু আমাদের বারবার একটি কথাই বলছেন যে
এখন পর্যন্ত কিন্তু কোনো তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি, কারণ এটা তদন্তের বিষয়। তদন্তের পর হয়তো তারা বলবেন বলে আমাদেরকে জানাচ্ছেন। কিছুক্ষণ আগে কিন্তু সিআইডির ক্রাইম সিনের পাশাপাশি কিন্তু র্যাবের যে বোম ডিসপোজাল ইউনিট তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পৌঁছানোর পর থেকেই তারা কিন্তু তাদের কার্যক্রমটা শুরু করেছেন। এবং সেই যে ঘটনাস্থল যেখানে বোমাগুলো বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণস্থলে আর কোনো বোমা বা আর কোনো ককটেল সেখানে রয়েছে কিনা তারা নিশ্চিত হওয়ার পর যে সুরতহাল করবেন এবং সুরতহালের পর কিন্তু যে আলামতগুলো রয়েছে সেই আলামতগুলো কিন্তু তারা নেয়ার পর সেই জায়গাটা নিয়ে তদন্তের প্রতিবেদন হয়তো আমাদেরকে ব্রিফ করবেন, এমন কথাটি তিনি বলছিলেন। পাশাপাশি যে 3 জন আহত হয়েছেন তারা তো এখানকার স্থানীয়, কারণ এখানে কালাম যার বাড়িতে ঘটনা ঘটেছেন তিনি হচ্ছেন এখানকার একজন নির্মাণ শ্রমিক এবং তার ভাই দুলালের ছিল এখানে ঘটনাস্থলে। দুলালই কিন্তু ওই লোকগুলোকে নিয়ে এসছে। যারা 2 জন নিহত হয়েছে তাদের পরিচয় কিন্তু এখন পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেনি। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ জুয়েল। 2008 সালের পরে এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক ছিল এমন মন্তব্য করেছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। সকালে ইইউ পর্যবেক্ষক দলের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন কোনো ধরনের সহিংসতাকেই সমর্থন করে না ইউরোপীয় ইউনিয়ন, সেটা শারীরিক হোক অথবা ভার্চুয়ালি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সোশ্যাল মিডিয়া অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন ইজাবস। অন্যদিকে প্রধান সারি গণমাধ্যমগুলো প্রার্থী ও নির্বাচনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে বলেও তার অভিমত। সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কমিশন প্রধান বলেন, বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নে এ নির্বাচন গ্রহণযোগ্য ছিল, গণতন্ত্রের ক্ষেত্রে যা যুগান্তকারী পদক্ষেপ রাখতে পারে। তিনি আরও বলেন, ভোট পরবর্তী সময় সকল রাজনৈতিক দলগুলো তাদের সমর্থকদের সহিংসতা থেকে দূরে রাখতে চেয়েছে, যা ইতিবাচক। Which is there, and of course, we still expect that the Bangladesh authorities will, solve those issues as transparently and as fast as possible. নোয়াখালী 6 আসনের বিএনপির পরাজিত প্রার্থী মাহবুবুর রহমান শামীমের বাসায় অনিচ্ছাকৃত অভিযানের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত। গতরাতে হাতিয়া থানার সামনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন তিনি। জানান, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় নৌবাহিনী ক্যাম্পের পাশের জায়গাকে দখলকে কেন্দ্র করে একটি গ্রুপ বিস্ফোরণ ঘটায়। এ সময় ক্যাম্পে হামলা হয়েছে মনে করে বাইরে বেরিয়ে আসেন বাহিনীর সদস্যরা। পরে বিএনপি নেতা মাহবুবুর রহমান শামীমের বাড়ির দিকে দৌড়ে যায় দুষ্কৃতিকারীরা। নৌবাহিনীর সদস্যরাও তাদের পেছন পেছন সেখানে যান। অভিযুক্তদের ধরতে গিয়ে শামীমের বাড়ির কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়, আর এ সময় বাহিরেই অবস্থান করছিলেন শামীম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নৌবাহিনীর সদস্যদের সাথে তিনি কথা বলেন। আলোচনার এক পর্যায়ে নৌবাহিনী তাদের ভুল বুঝতে পারে, দুঃখ প্রকাশ করে। বৃহত্তর চট্টগ্রামের ভোট যুদ্ধে বিএনপির জয় জয়কার। চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলার 23 আসনের মধ্যে 21টি বিএনপি এবং 2টি আসন পেয়েছে জামায়াত ইসলামী। বেশিরভাগ আসনেই ভোটের ব্যবধান অনেক বেশি, তেমন প্রতিদ্বন্দ্বিতাই হয়নি বলা চলে। চট্টগ্রামে বিএনপির বিজয়ী 14 প্রার্থীর মধ্যে 10 জনই নতুন মুখ। আগে থেকে যা ধারণা করা হচ্ছিল চট্টগ্রামে ভোটের ফলাফলও ঠিক যেন তাই, বিএনপির জয় জয়কার। চট্টগ্রামে 16টি আসনের মধ্যে 14টিতেই জিতেছে ধানের শীষের প্রার্থী। এর মধ্যে 4 জন আগেও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বাকি 10 জনই নতুন মুখ। জনগণের প্রত্যাশা অনেক বেশি, এই দায়িত্ব কিভাবে পালন করব সেটাই হচ্ছে মূল কথা। এটা বিজয়ের কোনো ব্যাপার নেই, এটা আস্থার ব্যাপার। এই আস্থাটা আমরা কিভাবে রাখতে পারি সেই গুরু দায়িত্ব আমাদের উপর আছে, সেই বোঝাটা আমাদেরকে বহন করতে হবে। কঠিন লড়াইয়ে জিতে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির 10 নতুন মুখ। জয়ের পর দলীয় নেতাকর্মী ও এলাকার মানুষের ঢল নামে প্রত্যেকের বাড়িতে। সাতকানিয়া ও বাঁশখালী আসনেও বিএনপি নতুন 2 জনকে প্রার্থী করেছিল, তবে দুজনেই হেরেছেন। 5 বছর পরও যেন তাদেরকে বলতে পারি, আমরা আপনাদের যে আস্থা দিয়েছেন, যে কথাগুলি আমরা বলেছি সে কথাগুলো আমরা এতটুকু রাখতে পেরেছি। নিরাপদ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন মানুষ দেখেছে, ভোটাররা দেখেছে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। সাতকানিয়া লোহাগাড়া নিয়ে গঠিত চট্টগ্রাম 15 আসনে জামায়াতে ইসলামের আধিপত্য বেশি। সেখানে বিএনপি প্রার্থীকে হারিয়ে জিতেছেন দাঁড়িপাল্লার প্রার্থী শাহজাহান চৌধুরী। তবে চট্টগ্রাম 16 আসনে জিতে প্রথমবার সংসদ সদস্য হয়ে চমক দেখান জামায়াতের প্রার্থী জহিরুল ইসলাম। বাকি আসনগুলোতে তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি দলটি। এভাবে আসন ওয়াইজ
আমাদের ইলেকশন করার অভিজ্ঞতা অনেক কম আছে। 17 বছরে আমাদের লোকগুলো ট্রমার মধ্যে ছিল। সব মিলিয়ে যে একটি জায়গা থেকে বেরিয়ে আসতে যে সময়টা লাগে, এই জায়গায় আমাদের কিছু গ্যাপ আছে। 3 পার্বত্য জেলায়ও বিএনপির জয় জয়কার। রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে ধানের শীষের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের ভোটের ব্যবধান অনেক বেশি। কোনো বৈষম্য থাকবে না উন্নয়নের ক্ষেত্রে। এখানে শিক্ষা, স্বাস্থ্য, মহিলাদের কর্মসংস্থানের সুযোগ, যুবকদের কর্মসংস্থানের সুযোগ, সর্বক্ষেত্রে এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রাঙ্গামাটি গড়ে তুলবো আমি। পার্বত্য জেলা আগামী দিনের সুন্দর সম্প্রীতি এবং সংহতির ভিতরে এবং আমরা যেন বাস করতে পারি, এটার জন্য একটা অত্যন্ত বেশি একটা ইতিবাচক দিক। কক্সবাজারে 4টি আসনও বিএনপির। চকরিয়ায় হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ সহজে জিতলেও লড়াই হয়েছে অপর 3 আসনে। এর মধ্যে কক্সবাজার 2 আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত পারেননি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। আজ 14 ফেব্রুয়ারি। প্রকৃতিতে বসন্তের হাওয়ায় এলো ভালোবাসা দিবস। মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে সকাল থেকে চলছে ঋতুরাজকে বরণের অনুষ্ঠান। জাতীয় বসন্ত উদযাপন পরিষদের আয়োজনে অংশ নিয়েছেন নানা বয়সী মানুষ। সুর, লহরী আর নাচের তালে মুগ্ধ দর্শক। একদিন পরে এই আয়োজনে ঢাকাবাসীর মনে জমে থাকা কালো মেঘ প্রশমিত হয়েছে বলে জানালেন আগত অতিথিরা। হিন্দোল রাগের ধ্বনি দিয়েই শুরু হলো পহেলা ফাল্গুনের সকাল। বসন্ত উৎসব 1432। বরাবরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় বসন্তকে বরণ করে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। তবে এবার নির্বাচন সংক্রান্ত নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের এই খোলা অডিটোরিয়ামেই ছিল আয়োজন। নানান ধাঁচ আর সৃজনশীল সব মুদ্রার নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। সমান তালে চলে সঙ্গীত আর কবিতার ছন্দ। আমাদের এই প্রাণের উৎসবে আমরা না আসতে পারলে আসলে আমাদের অনেকটা দম বন্ধ লাগে। বকুলতলায় যেহেতু নানান প্রকৃতি সারাটা বেশি ছিল, এখানে একেবারে বিশাল বিল্ডিংয়ের মধ্যে, তারপরেও আমরা যখন নিজেদের মধ্যে ঢুকে গেলাম, আনন্দে চলে আসলাম, নাচ গান করা শুরু করলাম, তখন আর জায়গাটা আমাদের কাছে কোনো বিশেষ কিছু মনে হয়নি। আমরা বাঙালিরা তো উৎসব প্রিয় জাতি না, আমরা সাজতে পছন্দ করি, মজার মজার খাবার খেতে পছন্দ করি। স্থানটা শুধু ভিন্ন, কিন্তু এই প্রতি বছরের মতো আমরা আবারও বসন্তের প্রকৃতির সাজ বসন্তে আমরা সেজে উঠেছি। আয়োজকদের প্রত্যাশা নতুন সরকার যেন সংস্কৃতি বান্ধব হয়, অবাধে যেন সংস্কৃতি চর্চা করতে পারেন দেশের মানুষ। নতুন যে সরকার এসছে, জনবান্ধব সরকার, সে হবে সংস্কৃতি বান্ধব সরকার। আমরা যেন সুস্থ সংস্কৃতির চর্চা অবাধে করতে পারি। সকাল থেকে শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত হন নানান বয়সী মানুষ। নতুন দিনের নতুন এই সকালের শুরুটা প্রশমিত করুক সব অমঙ্গলকে, তেমনটাই প্রত্যাশা বাঙালির। বাংলাদেশের মানুষ সংস্কৃতি প্রেমী, এই সংস্কৃতি মানুষের মনে, মননে, রক্তে। তাই এই সরকার যেন সংস্কৃতি বান্ধব সরকার হয়, তেমনটি প্রত্যাশা সংস্কৃতি সংশ্লিষ্টদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র মাহে রমজানের আগমনকে ঘিরে পুরো মুসলিম বিশ্বে উৎসবের আমেজ। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে শুরু করে ইয়েমেন, তুরস্ক, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে নানা আয়োজন চলছে। মসজিদগুলোতে চলছে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। মুসল্লিদের নির্বিঘ্ন ইবাদতের জন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। আর ঘরে ঘরে চলছে খাদ্য সামগ্রী সংগ্রহের কাজ। রঙিন বাতি, নান্দনিক সাজসজ্জায় সেজে উঠছে বাড়িঘর। জায়নামাজ, আতর, ধর্মীয় পোশাকের দোকানেও দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। কোমল পানীয়র খালি ক্যান কেটে বিশেষ আকৃতি দিচ্ছে শিশুরা, আর তাঁবুর সাথে তা টাঙিয়ে সাজানো হচ্ছে পুরো এলাকা। গাজার শরণার্থী শিবিরে এভাবেই চলছে পবিত্র মাস রমজানকে স্বাগত জানানোর প্রস্তুতি। কেবল যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নয়, বিশ্বজুড়ে উৎসবের আমেজ মুসলিম উম্মার পবিত্র এ মাসকে ঘিরে। ইয়েমেনের মসজিদগুলোতে চলছে বিশেষ প্রস্তুতি। আলোকসজ্জায় সাজানো হচ্ছে ঘরবাড়ি, বাজারগুলোতেও উপচে পড়া ভিড়। ইয়েমেনিরা সাধারণত রমজানের প্রস্তুতি নিয়ে খুবই উৎসাহী থাকে। খাদ্য সামগ্রী কেনা থেকে শুরু করে গৃহসজ্জা সবকিছু বেশ আনন্দের সাথে করে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ তুরস্কেও জোরে সোরে চলছে রহমতের মাসকে বরণ করে নেয়ার আয়োজন। মসজিদে মসজিদে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। মুসল্লিদের সুবিধায় নেওয়া হচ্ছে নানান ব্যবস্থা।
আরেক মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়ও চলছে পবিত্র রমজানের প্রস্তুতি। ধর্মীয় পোশাক, জায়নামাজ ও আতরের দোকানে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। তবে নিত্যপণ্যের দাম বাড়ায় কিছুটা হিমশিম খাচ্ছেন অনেকেই। পবিত্র এই মাসে ওমরার জন্য মুখিয়ে থাকেন মুসলমানরা, তাই বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে। এছাড়া পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলিম দেশেই মাহে রমজানকে ঘিরে চলছে নানা আয়োজন। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। যশোরে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে যশোর মাগুরা মহাসড়কের পাশে বাহাদুরপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। বাস মালিক জানান, যাত্রীবাহী বাসটি পার্কিংয়ে রেখে যায় চালক ও হেলপার। রাতে কে বা কারা বাসটিতে আগুন দেয়, পুড়ে ছাই হয়ে যায় বাসটি এবং পাশে থাকা আরেকটি বাসও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাস মালিকের দাবি, বিএনপির প্রচারণায় তার বাসগুলো ব্যবহার হতো। উৎপাদন খরচ বৃদ্ধি ও বিদেশি প্রতিযোগিতার বিরুদ্ধে প্রতিবাদে ট্রাক্টর নিয়ে বিক্ষোভে নেমেছেন গ্রিসের কৃষকরা। শুক্রবার পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের ট্রাক্টর এসে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানায় সাধারণ মানুষ। তাদের দাবি, সরকার যা প্রতিশ্রুতি দিয়েছে তা জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট নয়। কৃষকরা জানিয়েছেন, রাতভর ট্রাক্টরে অবস্থান করবেন তারা। এর আগে গত মাসে কৃষকরা সরকারি ভর্তুকি বিলম্বের কারণে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছিলেন গ্রিসের কৃষকরা। তবে এখনও গত বছরের ফসল এবং প্রাণী সম্পদের ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণ অনেক কৃষকই পাননি। ন্যূনতম মূল্য, সেচ, বন্যা প্রতিরোধে অবকাঠামো নির্মাণে বিনিয়োগের দাবিও তুলেছেন তারা। এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মশিউর অনিক। দেখার আমন্ত্রণ রইল।